স্যার আমার এখানে প্রশ্ন আছে। হ্যাঁ বলো, নিশ্চয়ই। স্যার একখানা গ্যাস তার তো স্পিড তো 11.2 কিলোমিটার পার সেকেন্ড নয়, তবুও গ্র্যাভিটেশন ফোর্স ওকে টানতে কেন পারে না নিচে? ওঠে, তুমি কি ছোড়ো তবে ওঠে? আপনি আপনি ওঠে তো। গ্যাস বেলুন উপরে ওঠার জন্য যে ফোর্সটা দায়ী সেটা তোমরা এর আহ, আগে পড়েছো কোথাও হয়তো, ওই যেখানে আর্কিমিডিস প্রিন্সিপাল পড়েছিলে, আর্কিমিডিসের সূত্র পড়েছিলে, যে কোনো একটা জিনিসকে, যেমন ধরো একটা কাঠের টুকরো তুমি জলের বালতি ভর্তি করবে, কাঠের টুকরো সাধারণত জলে ভাসে দেখতে পাও। এবার কাঠের টুকরোটা হাতে করে নিয়ে বালতির তলা অব্দি জোর করে নিয়ে চলে যাবে। সেই জোর করে নিয়ে চলে যাওয়ার পর তুমি যদি কাঠের টুকরোটাকে ছেড়ে দাও, দেখবে কাঠের টুকরোটা আপনি আপনি ভাসতে ভাসতে একদম বালতির জলের উপরের তলদেশ অব্দি চলে গেছে। তাহলে এই যে কাঠের টুকরোটা জলের উপরের দিকে উঠে আসা, সেইটা যেরকম ঘটনা, গ্যাস বেলুন আকাশে উপরে উঠে যাওয়া ঠিক একই কারণে ঘটে। যে কারণটা, যে বলটা বা যে ফোর্সটা এর জন্য দায়ী, সেই ফোর্সটাকে বলা হয় বয়েন্সি। বাংলায় বলা হয় প্লবতা, ইংরেজিতে বলা হয় বয়েন্সি। তার সঙ্গে আমি যে কথাটা আজকে বলছি, অর্থাৎ কোনো একটা বস্তুকে উপরের দিকে ছোড়া বা অনুভূমিকভাবে ছোড়া, এখানে কিন্তু গ্যাস বেলুন আমরা ছুড়ি না, গ্যাস বেলুনকে ছেড়ে দিই। আর এটা তো আমি ছুড়ছি। অর্থাৎ আমি কি গল্পটা বলছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ বোর্ড। এই ধরো পৃথিবীর উপর দাঁড়িয়ে এখানে নাভিক এই গায়ের জোরে একদম ঢিলটাকে ছুড়লো। এই ধরো এই ঢিলটাকে ছুড়লো, এই হাতে ঢিল আছে, এই ঢিলটাকে যখন ছুড়লো, ঢিলটাকে অনুভূমিক দিকে ছুড়লো, অর্থাৎ হরিজন্টাল ডিরেকশনে ছুড়লো। এই হরিজন্টাল ডিরেকশনে ছোড়ার ফলে ঢিলটা কি করবে, এই দিকে পড়তে চেষ্টা করবে, নিচের দিকে পড়তে চেষ্টা করবে। এবার ঢিলটা যদি এমন বেগে ছোড়া হয় যাতে ঢিলটা যতটা পড়তে নিচের দিকে নামবার চেষ্টা করছে, পৃথিবীর সার্ফেসটা ততটাই কাট, ততটাই বাঁকা, তাহলে ঢিলটা কি হবে, এই করে মোটামুটি এই গোটা পৃথিবী অতিক্রম করে আবার নাভিদের মাথায় গিয়ে ধাক্কা মারবে। ওই যে 42 মিনিট বাদে ধাক্কা দেওয়ার ঘটনাটা বললাম, এই বেগটাই হচ্ছে মুক্তি বেগ। যে বেগে ছোড়া হলো এটাকে বলা হয় মুক্তি বেগ বা স্কেপ ভেলোসিটি। পৃথিবীর ক্ষেত্রে এই স্কেপ ভেলোসিটির ভ্যালু হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। একটা কথা বলি, তোমাদের প্রশ্ন যদি করা হয় যে স্কেপ ভেলোসিটি কাকে বলে, সেখানে অনেককেই আমি দেখেছি লিখে দাও 11.2 কিলোমিটার পার সেকেন্ডকে স্কেপ ভেলোসিটি বলা হয়। তা নয় কিন্তু, উত্তরটা কি, যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুড়লে সে আর সেই গ্রহে আর ফিরে আসে না, সেই ন্যূনতম বেগকে সেই গ্রহের মুক্তিবেগ বলা হয়। এবার ব্যাপার হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটলে পৃথিবীতে ফিরে আসবে না, তার চেয়ে বেশি বেগে ছুটলে তো একই ঘটনা ঘটবে, আরোই ফিরে আসবে না। তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড যে উদাহরণটা দিয়েছি, এইটা কেবলমাত্র পৃথিবীর বেলায় সত্যি, এবং এর চেয়ে বেশি বেগে ছুটলেও পৃথিবীতে ফিরে আসবে না, কম বেগে ছুটলে অবশ্য ফিরে আসবে। কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি ছুটি, তাহলে সেটা হচ্ছে একটা ক্রিটিক্যাল ভ্যালু, সেই ভ্যালুতে ছুটলে পৃথিবীর চারপাশে এইভাবে ঘুরে বেড়াবে। তা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মুক্তিবেগের মান পৃথিবীর জন্য। তুমি চাঁদে গিয়ে যদি এই এক্সপেরিমেন্টটা করো, অর্থাৎ চাঁদে গিয়ে যদি একটা পাথর ছুঁড়তে যাও, সেটার ক্ষেত্রে কিন্তু এই মুক্তিবেগের মান কিন্তু পাল্টে যাবে। তা সুতরাং এটা ভেবে নিও না যেন দুনিয়ায় যত তোমার গ্রহ আছে সবার ক্ষেত্রে কিন্তু এই মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই 11.2 কিলোমিটার পার সেকেন্ড এটা কেবলমাত্র পৃথিবীর জন্য সত্য, অন্য কোনো গ্রহের জন্য নয়। বেশ, আমাদের এর বেশি আপাতত না বুঝলেও চলবে। আমরা যদি আবার এই নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করতে আগ্রহী হই উঁচু ক্লাসে, তখন আমরা এটা আরো ডিটেলে পড়বো, কেন হঠাৎ করে 11.2 কোথা থেকে এলো, এই ভ্যালুগুলো তোমাদের তখন জানতে ইচ্ছে হবে, কিন্তু সেগুলো বলবার অবকাশ এইখানে নেই। বেশ, আমরা নেক্সট যে টপিকটা তোমাদের আছে, স্যার বলছি মুক্তিবেগের সংজ্ঞাটা একবার বল। মুক্তিবেগের সংজ্ঞাটা বাংলায় না ইংরাজিতে? বাংলায়। আচ্ছা, যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুঁড়লে
ন্যূনতম কতটা লিখতেই হবে, নাহলে নম্বরটাও ন্যূনতম হয়ে যাবে। যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুড়লে বস্তুটি একটা কথা যোগ করে দাও, বেটার হবে। কোনো গ্রহ থেকে যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুড়লে, কোনো গ্রহ থেকে ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে ছুড়লে বস্তুটি পুনরায় সেই গ্রহে আর ফিরে আসে না, বস্তুটি পুনরায় সেই গ্রহে আর ফিরে আসে না, সেই বেগটিকে সেই গ্রহের মুক্তিবেগ বলা হয়। ক্লিয়ার? ইংরেজি করলে কি দাঁড়াবে? ইংরেজি করলে দাঁড়াবে the minimum velocity, minimum কথাটা কিন্তু লিখতেই হবে। The minimum velocity with which a body should be projected from a planet, the minimum velocity with which a body should be projected from a planet, so that it does not return again to the planet, সেটা আবার ওই গ্রহে ফিরে আসে না। This minimum velocity is known as escape velocity for that planet, মানে ওই গ্রহের জন্য এটাই হচ্ছে মুক্তিবেগ। বেশ, না লিখতে পারলে নেই, আমি রেকর্ডিং তখন দেখে শুনে লিখে নেবে, ঠিক আছে? ওই স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, তাহলে যদি মানে এমন একটা দূরত্বে হয়তো চলে যাবে ওই পাথরটা যার উপর অভিকর্ষজ ত্বরণ কাজ করবে না। না, সেটা বলিনি তো আমি। এখানে কি অভিকর্ষ ত্বরণ কাজ করছে না বলে তোমার এটা এরকম ভাবে ঘুরছে? অভিকর্ষ ত্বরণ কাজ করছে বলেই তো এই নামবার চেষ্টা করছে, কিন্তু নামছে যতটা নামছে পৃথিবীর সারফেসটা ততটাই গোল, তাহলে নেমে পৃথিবীর সারফেস আর পৌঁছতে পারছে না। অভিকর্ষ ত্বরণ তো কাজ করবেই। আমরা কি দেখেছি? আমরা দেখেছি অভিকর্ষজ বল, আমি একটা বোকা বোকা কথা হয়ে গেল যে F is proportional to 1/r², এটা তো দেখেছি। তাহলে r এর কোন মানের জন্য একটা শূন্য হবে? আর যদি একমাত্র অসীম হয়, ইনফিনিটি হয়, তবেই 1/∞ করলে 0 হয়। একমাত্র তোমাদের যে মহাকর্ষ সূত্র আছে নিউটনে, F = g(m)m/r², এই m তো কনস্ট্যান্ট ধরো, অর্থাৎ তোমার gm এর মানটা যাই হোক না কেন, r এর মানটা কত হলে f টা শূন্য হবে? একমাত্র r এর মানটা অসীম হলে তবেই f এর মানটা শূন্য হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে অসীম দূরত্ব তো নয়, এটা তো সামান্য দূরত্ব। তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে না কেন? অভিকর্ষ ত্বরণ নিশ্চয়ই কাজ করবে। বুঝতে পারা গেল? অভিকর্ষ ত্বরণ কাজ করছে বলেই তো নামবার চেষ্টা করছে, না হলে ও কি নামবার চেষ্টা করতো নাকি? ও তো সোজা এদিকে এই দিকে আর আসতোই না, ও সোজা এরকম বেরিয়ে যেত। আমি কি ছবিটা এরকম এঁকেছি? এদিকে তো যাচ্ছে না, ও তো নামবার চেষ্টা করছে, সেটা অভিকর্ষ ত্বরণ আছে বলেই, না হলে নিশ্চয়ই চেষ্টা করতো না। দাঁড়াও, মোছার কাপড়টা এইদিকে আছে। বেশ, আমরা এবার দেখো নেক্সট যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। এই ইলেকট্রোস্ট্যাটিক্স যে চ্যাপ্টার, ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারে কালি ভরে নেই। বেশ, আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্স যে বিষয়টা আমরা পড়তে চলেছি, এইটার একটা আজকে ইন্ট্রোডাকশন করি। ইন্ট্রোডাকশন হচ্ছে এর বাংলা পড়লে, বিষয়টির বাংলা পড়লে দাঁড়ায় স্থির তড়িৎ। ব্যাপার হচ্ছে যে তড়িৎ সম্বন্ধে আমাদের কি ধারণা আছে,
আমরা তড়িৎ মানে ইংরেজিতে বলা হয় কারেন্ট। আমরা এখানে কারেন্ট নিয়ে আলোচনা করার আগে চার্জ নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ চার্জ? তোমরা এর আগে পড়েই ফেলেছো অলরেডি যে পরমাণু বা অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ দুই থাকে। পজিটিভ চার্জগুলো পজিটিভ চার্জ বিশিষ্ট পার্টিকেলগুলোকে বা কণাগুলোকে বলা হয় প্রোটন, আর নেগেটিভ চার্জ বিশিষ্ট পার্টিকেলগুলোকে বলা হয় ইলেকট্রন। এছাড়াও কিছু নিউট্রাল পার্টিকেল থাকে, এগুলো পড়ে ফেলেছে। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো কেমন করে থাকে না, পরমাণুর মধ্যে প্রথমে আমি যদি বাইরের দিক থেকে ঢুকি, প্রথমেই আমার কার সঙ্গে মোলাকাত হবে? ইলেকট্রনের সঙ্গে। বাইরের কিছু কক্ষপথে নির্দিষ্ট শেলে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। আরো যদি ভেতরের দিকে যাই, সেখানে একটা নিরেট অংশ পাবো, যেটাকে নাম দেওয়া হয়েছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। এই প্রোটনগুলো হচ্ছে পজিটিভলি চার্জড, আর নিউট্রনগুলো কোনো চার্জ নেই, নিউট্রনের কোনো আধান নেই। তা এই আধান জিনিসটা কি? আধান হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মের ফলে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করতে পারে, আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করতে পারে। এটা সবসময় মাথায় রাখবে। সমজাতীয় আধান সবসময় বিকর্ষণ করবে। লাইক চার্জেস অলওয়েজ রিপেল ইচ আদার, লাইক চার্জেস উইল অলওয়েজ রিপেল ইচ আদার, অ্যান্ড আনলাইক চার্জেস উইল অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার। এই ব্যাপারটা কিন্তু ঘটবে। অর্থাৎ আধান তাহলে ইজ সাচ এ ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটার where like charges repel each other and unlike charges attract each other। অর্থাৎ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ দূরে সরিয়ে দিতে চাইবে, আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করবে। এই দুটো কিন্তু আমরা খেয়াল রাখবো। এবার যে জায়গাটা আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে আধান বিকর্ষণ করবে, আধান আকর্ষণ করবে, এই অবধি হলো। কিন্তু দেখো এবার আধান, একটা জিনিস তোমরা পড়েই এসছো, সেটা হচ্ছে পরমাণুর মধ্যে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধানের সংখ্যা সমান থাকে। অর্থাৎ যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের বেলায় যেমন ধরো একটাই প্রোটন একটাই ইলেকট্রন, হিলিয়ামের বেলায় দুটো প্রোটন দুটো ইলেকট্রন, লিথিয়ামের বেলায় তিনটে প্রোটন তিনটে ইলেকট্রন, সোডিয়ামের বেলায় যদি দেখো 11টা প্রোটন 11টা ইলেকট্রন। অর্থাৎ নাম্বার অফ প্রোটনস নাম্বার অফ ইলেকট্রনস ইজ সেম। সো অ্যাটম ইজ ইলেকট্রোনিউট্রাল, বা বাংলায় বললে এরা হচ্ছে গাণিতিকভাবে প্রসম। অর্থাৎ এদের কোনো নেট চার্জ বা নেট আধান, নিট আধান কিছু নেই। কারণ বুঝতে পারছো, যতগুলো পজিটিভ চার্জ ততগুলো নেগেটিভ চার্জ। তবে এখানে একটা কথা বলার আছে, এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু এই পজিটিভ নেগেটিভটা কিন্তু অঙ্কের যে পজিটিভ নেগেটিভ সাইন তার সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলো না। সেই পজিটিভ নেগেটিভের সঙ্গে এই পজিটিভ নেগেটিভের কোনো সম্পর্ক নেই। কিরকম না, ধরো অঙ্কের বেলায় আমরা কি করি? প্লাসে প্লাসে প্লাস করি, প্লাসে মাইনাসে গুণ করার সময়, অবশ্যই গুণ করার সময় প্লাসে মাইনাসে মাইনাস করি, মাইনাসে প্লাসে মাইনাস করি, মাইনাস মাইনাসে প্লাস করি। এই যে নিয়ম, এই সমস্ত ম্যাথমেটিক্যাল রুল কিন্তু এখানে ইউজ করা চলবে না। তাহলে এই প্লাস মাইনাস নেওয়া হয়েছে কেন স্যার? প্রশ্ন করবে। জাস্ট টু এনশিওর দ্যাট দ্য চার্জেস আর অফ অপোজিট নেচার। অর্থাৎ যদি আমি এমন দুটো চিহ্ন চার্জগুলোকে অ্যাসাইন করতে না পারি যাতে করে বোঝানো যায় যে চার্জগুলো দুটো বিপরীত ধর্মী, অর্থাৎ তারা একে অপরের মতো নয় আর কি, আলাদা রকমের, সেইটা বোঝানোর জন্য এমন দুটো সিম্বল ব্যবহার করা হয়েছে যেটা, যে জিনিসটা এমনিতেই প্লাস আর মাইনাস বুঝতে পারছো দুটো অপোজিট ম্যাথমেটিক্যাল অপারেশনকে ডিনোট করে। প্লাস করলে যে কাজ হয় মাইনাস করলে ঠিক তার উল্টো কাজ হয়। জাস্ট এই নেচারটা অপোজিট, এটা বোঝানোর জন্য আমরা চার্জগুলোকে পজিটিভ আর নেগেটিভ এইরকম চিহ্ন দিয়ে জাস্ট মানে প্রযোজ্য করে রেখেছি। তুমি অন্য কিছু অপোজিট জিনিস দিয়ে বোঝাতে পারতে, ধরো ট্রু চার্জ ফলস চার্জ, এরকম নাম দিতে পারতাম, তাতে কিছু অসুবিধা ছিল না। ধরো আমি বললাম ট্রু চার্জেস অ্যাট্রাক্ট, ট্রু চার্জেস রিপেল ইচ আদার, false charges repel each other, but a true charge always attract a false charge and a false charge will always attract a true charge। অর্থাৎ ট্রু আর ফলস দুটো অপোজিট কথা। তাহলে আমি যদি ধরো প্রোটনের চার্জটাকে ট্রু চার্জ বলি, ইলেকট্রনের চার্জটাকে ফলস চার্জ বলবো, এখানে ট্রু আর ফলস দুটোই অপোজিট শব্দ বলে আমরা ব্যবহার করতে পারি। তাহলে ব্যাপার হচ্ছে এই প্লাস মাইনাসটা কিন্তু ম্যাথমেটিক্যাল প্লাস মাইনাস নয়, এটা মাথায় প্রথমেই নিয়ে নিতে হবে। সুতরাং যখন
এই নিয়ে কোনো প্রবলেম করতে যাবে, ওই প্লাস ধরো কোনো জায়গায় বলা হলো যে +6 কুলম চার্জ আছে আর কোনটা -3 কুলম চার্জ আছে, তোমরা যখন অঙ্ক করছো এখানে +6 আর -3 যখন মাল্টিপ্লাই করছো Q1 Q2 দেখা যাবে +6 আর -3 গুণ করে -18 করে দিয়েছো, সেটা কিন্তু একদমই নয়। ওই প্লাস মাইনাস কিন্তু ম্যাথমেটিক্যাল প্লাস মাইনাস নয়, এটা বারবার বলছি। তো যাকে আমরা দাঁড়াও দেখি তোমাদের নেক্সট ক্লাস আছে। আচ্ছা বেশ দেরি আছে। আমরা এরপর যে আলোচনাটায় ঢুকি মোটামুটি সেটা হচ্ছে চার্জ কি বুঝতে পেরেছি, লাইক চার্জ কি বুঝতে পেরেছি, আনলাইক চার্জ কি বুঝতে পেরেছি, লাইক চার্জেস রিপেল ইচ আদার, আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। আচ্ছা এবার পরমাণুগুলো তো চার্জলেস, পরমাণুর মধ্যে কোনো আধান নেই, তাহলে এই অ্যাট্রাকশন রিপালশন এই প্রশ্নগুলো উঠছে কেন? উঠছে একটি কারণ, তার কারণটা হলো যে এই চার্জগুলো অর্থাৎ কোন একটা পরমাণু থেকে, ধরো আমি একটা সহজ উদাহরণ নিই, ধরো সোডিয়ামের মধ্যে 11টা প্রোটন আছে, there are 11 protons and there are 11 electrons, 11টা প্রোটন আছে 11টা ইলেকট্রন আছে। আমি করলাম কি কোনোভাবে ওই 11টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন কেড়ে নিলাম সোডিয়ামের থেকে, যদি কেড়ে নিতে পারি তাহলে সোডিয়াম ওই অ্যাটমটা মধ্যে কি রইলো না 11টা প্রোটন রইলো আর 10টা ইলেকট্রন রইলো। তাহলে যদি 10টা ইলেকট্রন থাকে 11টা প্রোটন থাকে, তাহলে ওই পরমাণুটা ওই অ্যাটমটা ওভারঅল তাহলে পজিটিভলি চার্জড হয়ে গেল, অর্থাৎ ধনাত্মক আধানে আহিত হয়ে গেল, কারণ একটা পজিটিভ চার্জের সংখ্যা বেশি, ঋণাত্মক মোট চার্জের তুলনায় একটা ধনাত্মক আধানের পরিমাণ বেশি, তাহলে গোটা পরমাণুটাই তখন আর নিস্তড়িত রইল না, নিউট্রাল রইল না, তারা সে কিন্তু পজিটিভলি চার্জ অ্যাটমে পরিণত হলো, তাকে আয়নও বলা হয়। তো ব্যাপার হচ্ছে এইরকম ভাবে ওই যে ইলেকট্রনটা কেড়ে নিলাম, সেই ইলেকট্রনটা তো কাউকে দিতে হবে, আমি ধরো আরেকজনকে দিয়ে দিলাম ইলেকট্রনটা, তাহলে তার যতগুলো আগে ইলেকট্রন ছিল ততগুলোই প্রোটন ছিল, তার এবার একটা ইলেকট্রন গেল বেড়ে, তার যদি একটা ইলেকট্রন বেড়ে যায় তাহলে সে তোমার একটা অতিরিক্ত ইলেকট্রন নিয়ে কি করলো না তার সে তখন ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল বলে বলতে পারি, কারণ তার প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা একটা বেড়ে গেছে, অর্থাৎ তার যা নাম্বার অফ প্রোটনস ছিল তার চেয়ে নাম্বার অফ ইলেকট্রনস একটা বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তখন সেই এন্টিটিটা বা সেই অ্যাটমটা তাহলে নেগেটিভলি চার্জ অ্যাটম, তাহলে এই নেগেটিভলি চার্জ অ্যাটম তখন ওই পজিটিভলি চার্জ যে সোডিয়াম অ্যাটম তাকে কি করবে অ্যাট্রাক্ট করবে, বিকজ দে আর পজিটিভলি চার্জড। তা এইবার ব্যাপার হচ্ছে যেটা বলা যে আমি একটা ইলেকট্রন একটা অ্যাটমকে বলবো যে এই দিয়ে দে একটা ইলেকট্রন, অ্যাটম দেবে না, অর্থাৎ অ্যাটমের থেকে ইলেকট্রন সোজা কথায় কেড়ে নিতে হবে। কেউ কিছু এমনি পৃথিবীতে এমনি কিছু পায় না, বুঝতে পেরেছো তো? একটা শিশুও যখন জন্মায় তাকে মানে মা তাকে দুধ দেয় কখন না যখন সে কান্না করে, কাঁদে যখন, তখন মা বুঝতে পারে আমার ছেলে কিংবা মেয়ের খিদে পেয়েছে, মা তখন দুধ দেয়। তেমনি করে তার মানে সোজা কথায় ওই তোমায় জানাতে হবে বা তোমাকে কিছু করতে হবে, আনটিল অ্যান্ড আনলেস ইউ ডু নাথিং, মানে যদি না তুমি কিছুই না করো তাহলে কিন্তু তুমি কিছু অ্যাচিভ করতে পারবে না। অর্থাৎ তুমি ওই আমি চাইছি দুটো বডির মধ্যে অ্যাট্রাকশন হোক, চার্জ ডিফারেন্স ঘটুক, অর্থাৎ একটা বডি পজিটিভলি চার্জ হোক একটা বডি নেগেটিভলি চার্জ হোক, এই ঘটনাটা ঘটাতে গেলে উই হ্যাভ টু পারফর্ম সাম অ্যাক্টিভিটিস। কিরকম না আমাদের অনেক সাধারণ এখন অবশ্য বর্ষাকাল বা এখন বাতাসে ময়েশ্চার বেশি, শীতকালে এই ঘটনাটা দেখবে প্রায়শই আমরা দেখতে পাই যে একটা ড্রাই কুম যদি নিই, একটা চিরুনি নিই, খুব শুকনো চিরুনি, মাথায় ধরো শ্যাম্পু ট্যাম্পু করেছো, চুলে একটু তেল নেই, সেই অবস্থায় যদি 2-4 বার মাথায় চিরুনি দিয়ে চুলটা আঁচড়াও, তারপরে আঁচড়াবার পর ওই চিরুনিটাকে তুমি মাথার চুলের কাছে যখন নিয়ে যাবে দেখি চুলগুলো সব খাড়া হয়ে গেছে, এই ঘটনাটা আমরা দেখতে পাই। এমনকি ওই বেশ কয়েকবার চুল আঁচড়ানো চিরুনিটা যদি আমার হাতের লোমের কাছে নিয়ে আসি দেখবো লোমগুলো সব খাড়া হয়ে গেছে। এমনকি ওই চুল আঁচড়ানো চিরুনিটা যদি কিছু কাগজের ছোট ছোট টুকরো হালকা কাগজের টুকরোর কাছে নিয়ে আসি তখনও দেখবো ওই চিরুনির গায়ে ওই কাগজগুলো তোমার কি বলে আটকে থাকছে, কিন্তু কোনো আঠা নেই।
আর আরেকটা জিনিস তো আমরা খুব প্রায়শই দেখতে পাই, বিশেষ করে থার্মোকলের যে ছোট ছোট বল পাওয়া যায়, থার্মোকলের যে ছোট ছোট বল পাওয়া যায়, সেই বলগুলো দেখবে আহ, ওই সেই ট্রে সাজানোর সময় ব্যবহার করা হয়। সেই প্লাস্টিক একটা যে সেলোফেনের যে ঢাকা থাকে, সেই সেলোফেনের ঢাকার মধ্যে থার্মোকলের বলগুলো গায়ে গায়ে আটকে থাকে, কিছুতে কিন্তু আলাদা হতে চায় না। তো এই যে আলাদা হতে চাইছে না, অল আর ইনস্টান্সেস অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস অফ অ্যাট্রাকশন, এগুলো সবগুলোই হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বলের কিন্তু উদাহরণ। তা এই স্থির তড়িৎ আকর্ষণ বলের উদাহরণ, আহ, এই ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, আমরা অবশ্যই এই এক্সপেরিমেন্টগুলো এখন যদি বাড়িতে করার চেষ্টা করি, এখন কিন্তু একদম আমি বলেই দিচ্ছি তোমাদের, এখন কিন্তু সাকসেসফুল হবে না, বিকজ দ্য এয়ার ইজ ময়েস্ট। এখন কিন্তু বাতাসে ময়েশ্চারের পরিমাণ খুব বেশি আছে। এই ইলেকট্রোস্ট্যাটিক্সের এক্সপেরিমেন্ট খুব ভালো হয় শীতকালে, যখন রিলেটিভ হিউমিডিটি খুব লো থাকে, মানে ড্রাই এয়ারের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জ হয় না বললেই চলে। সেই সময় তুমি এই ইলেকট্রোস্ট্যাটিক্স, এই চুলা চালানোর যে পরীক্ষা টরীক্ষাগুলো বললাম, এগুলো বাড়িতে পড়ে দেখতে পারো। তা যাই হোক, স্যার ময়েশ্চার তাহলে কি রকম বাধা সৃষ্টি করছে এই বাধা সৃষ্টি করে না। এরকম? ময়েশ্চার অনেক সময় থাকলে কি হয়, ময়েশ্চার তো শুধু নেই, তার সঙ্গে ডাস্ট পার্টিকেলসও আছে। এই গুলো করে কি, তুমি যখন ধরো চুল আঁচাচ্ছ, কোনো একটা জিনিস ধরো চিরুনিটা যদি পজিটিভলি চার্জ হয়, চুলটা যদি নেগেটিভলি চার্জ হয়, ওই ময়েশ্চারের উপস্থিতিতে ওই যে তার মানে ইলেকট্রনটা চিরুনি থেকে চুলে চলে এসছে, সেটা আবার চিরুনিতে ফেরত চলে যায়। অর্থাৎ তুমি কোনো বডিকে তুমি আলাদা করে চার্জ করতে পারবে না, বুঝতে পেরেছো? অর্থাৎ সোজা কথায় তোমার যে বারবার ওই যে চার্জিং অ্যাটেম্পটা, সেটা ফেল করে যাবে। ড্রাই এয়ারে সেটা হয় না। বেশ, যেটা এবার বলছিলাম, যে এবার প্রশ্ন হচ্ছে যে কে পজিটিভলি চার্জ বডি হবে, কে নেগেটিভলি চার্জ বডি হবে। এবার ধরো দুজন ছেলের মধ্যে মারামারি হচ্ছে, একদম ঘুষোঘুষি মারামারি হচ্ছে। এবার খানিকটা বলে দেখলে একটা ছেলে মোটামুটি ঠিকই আছে, আর একটা ছেলে একদম সে জামা টামা ছিঁড়ে, একদম গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে, একদম মানে যাতা অবস্থা। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তার মানে সোজা কথায় যার সামর্থ্য বেশি, সে আরেকজনের জামা টামা ছিঁড়ে নিয়ে নিতে পেরেছে। অর্থাৎ এই দুটো ডিফারেন্ট, এখানে একটা জিনিস বারবার তোমাদের মন দিতে বলবো, সেটা হচ্ছে আমরা যে দুটো জিনিসের মধ্যে মারপিটটা করাচ্ছি, তারা কিন্তু যেন দুটো আলাদা নেচারের মেটেরিয়াল হয়। অর্থাৎ কাগজের সঙ্গে কাগজ ঘষলে কিছু হবে না, চুলের সঙ্গে চুল ঘষলে কিছু হবে না, দুটো আলাদা টাইপের মেটেরিয়াল যেন হতে হয়। আলাদা টাইপের মেটেরিয়াল হলে কি হবে না, যে পৃথিবীতে যে কোনো দুটো আলাদা মেটেরিয়ালের যেটা বিশেষত হচ্ছে, প্রত্যেকেরই হচ্ছে ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটি কিন্তু ডিফারেন্ট। ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটি কি? ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটি হচ্ছে যে তারা কতটা ইলেকট্রন ধরে রাখতে পারে যদি আরেকটি অ্যাটমের সঙ্গে তাদের ওই মারপিট লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ যখন দুটো বডিকে ঘষছি, তখন আসলে কি ঘটনাটা ঘটছে, আসল যে ঘটনাটা ঘটছে, তার মানে তো ওই মানে দুটো বডির মধ্যে ঘর্ষণ মানে তো আসলে দুটো পদার্থের মধ্যে ঘর্ষণ, দুটো পদার্থের মধ্যে ঘর্ষণ মানে সেই অণুগুলোর মধ্যে ঘর্ষণ। সেই অণুগুলোর মধ্যে ঘর্ষণ মানেই হচ্ছে, বা সেই পরমাণুগুলোর মধ্যে ঘর্ষণ মানেই হচ্ছে ওই ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন কেড়ে নেওয়ার ব্যাপার, প্রোটন কেড়ে নেওয়া যায় না। অর্থাৎ যে পদার্থের, যে সাবস্টেন্সের ইলেকট্রন ধারণ ক্ষমতা বেশি, সে কখনোই ইলেকট্রন ছাড়তে চাইবে না। আর যার ইলেকট্রন ধারণ ক্ষমতা কম, সে ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে। অর্থাৎ যখন দুটো বস্তুকে ঘষা হচ্ছে, দুটো ভিন্ন ধরনের বস্তুকে ঘষা হচ্ছে, যে বস্তুর ইলেকট্রন ধারণ ক্ষমতা বেশি, সেই ইলেকট্রন নিজে তো ধরে রাখছে, নিজেরটা ছাড়ছে না। আর তার সঙ্গে সঙ্গে কি করছে, আর তার সঙ্গে সঙ্গে যার ইলেকট্রন ধারণ ক্ষমতা কম, তার চেয়ে ইলেকট্রন কেড়ে নিচ্ছে। এই যে কেড়ে নিচ্ছে, তাহলে যে কেড়ে নিল তার ইলেকট্রন গেল বেড়ে, সে অটোমেটিক্যালি তাহলে নেগেটিভলি চার্জ বডিতে পরিণত হলো। আর যে তোমার দিয়ে দিল, অর্থাৎ যে দাতা ইলেকট্রন নিজের রাখতে পারলো না, অর্থাৎ ওই ছেলেটির মতো যার জামা গেঞ্জি সব ছিঁড়ে গেছে, নিজের জামা গেঞ্জিকে আগলে রাখতে পারলো না, সে হয়ে গেল ইলেকট্রন দাতা। আগের জন্য যে নিয়ে নিল সে হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, আর যে দিয়ে দিল সে হচ্ছে ইলেকট্রন দাতা। ইংরেজিতে বলা হয় ইলেকট্রন রিসিপিয়েন্ট, আর যে দিয়ে দিল তাকে বলা হয় ইলেকট্রন ডোনার। তা ব্যাপার হচ্ছে এই ইলেকট্রন ডোনার আর কে হবে রিসিপিয়েন্ট, এটা ডিপেন্ড করছে যে কার সঙ্গে কাকে ঘষছি।
অর্থাৎ সোজা কথায় ধরো তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, তোমার হঠাৎ করে ইচ্ছে হলো, যদিও ইচ্ছেটা হওয়া বাঞ্ছনীয় নয়, পঞ্চম শ্রেণীর একটা বালকের সঙ্গে মানে তার উপর দাদাগিরি ফলাবো, হ্যাঁ, তাকে এমন হয়তো মারধর করলাম, তার থেকে সব কেড়ে করে নিয়ে নিলাম, হ্যাঁ, তুমি ভাবলে আমি অনেক গেনার হলাম, হ্যাঁ, এবার তার মানে সেক্ষেত্রে তুমি হয়ে গেলে গ্রহীতা অর্থাৎ ইলেকট্রন রিসিপিয়েন্ট, আর 5-এর ছেলেটি হয়ে গেল ইলেকট্রন ডোনার, ও তোমার জিনিসপত্র দিয়ে দিল। আবার সেই ব্যাপার হচ্ছে সব বাপেরই বাপ থাকে, তোমার যদি এই যে এরকম ঝামেলা একটা দ্বাদশ শ্রেণীর ছেলের সঙ্গে লাগে, তোমাকে মেরে একদম মানে তক্তা করে দিল, দিয়ে তোমার সব জিনিসপত্র কেড়ে করে নিয়ে নিল, তাহলে তুমি তখন হয়ে গেলে গ্রহীতা, সরি, তুমি তখন হয়ে গেলে দাতা, আর 12 ক্লাসের সেই ছেলেটি হয়ে গেল গ্রহীতা। অর্থাৎ সোজা কথায় কোন পদার্থকে কোন পদার্থ দিয়ে ঘর্ষণ করব, কোন পদার্থকে কোন পদার্থ দিয়ে রাব করলে কোন পদার্থটা পজিটিভলি চার্জড বডিতে পরিণত হবে, ধনাত্মক আধানে আহিত বস্তুতে পরিণত হবে, আর কোন বস্তুটি ঋণাত্মক আধানে আহিত বস্তুতে পরিণত হবে, সেটা ডিপেন্ড করছে অন দেয়ার ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটিস, অর্থাৎ ইলেকট্রন ধারণ ক্ষমতার উপর, অর্থাৎ কি কতটা ইলেকট্রনকে আপনার করে ধরে রাখতে পারে সেইটার উপর কিন্তু নির্ভর করছে। তা যাই হোক, তা এইভাবে তার মানে অর্থাৎ যখন দুটো বস্তু থেকে, তোমাদের বইতে একটা ছকও আছে, বিভিন্ন যেরকম তার মধ্যে উল আছে, কাঁচ আছে, কাগজ আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, তার মধ্যে দেখবে ওই ছক অনুযায়ী আমি যদি উপর থেকে পরপর নাম্বারিং করি, ওই ছক অনুযায়ী 1 2 3 4 করে যদি নাম্বারিং করি, ওখানে তো সামান্য কটা জিনিসের নাম আছে, পৃথিবীতে এরকম তো অজস্র জিনিস আছে, সব জিনিসগুলোকেই কিন্তু একটা এরকম নাম্বারিং অর্ডারে ফেলা যায়, তা সেটা তো বুঝতেই পারছো বিরাট লিস্ট হবে, সেই জন্য আমরা সাধারণ কতগুলো জিনিস নিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই লিস্ট অনুযায়ী আমরা যদি পরপর নাম্বারিং করি, সেই লিস্টে দেখব 1 নম্বরের সঙ্গে যদি 2 নম্বরকে ঘষা হয়, তাহলে 1 নম্বর হবে পজিটিভ, 2 নম্বর হবে নেগেটিভ। 2 এর সঙ্গে 3-কে যদি ঘষা হয়, 2 হবে পজিটিভ, 3 হবে নেগেটিভ। অর্থাৎ, কিন্তু স্যার, হ্যাঁ, আগে বলে নিতে দাও আমাকে, তাহলে আমার বলি, মানে অর্থাৎ ওই লিস্টের যারা যেগুলো উপরের দিকে আছে সেইগুলো হবে ধনাত্মক আধানে আহিত, যখন ঘষা হচ্ছে তখনকার কথা বলছি, আর যেগুলো তলার দিকে আছে সেগুলো হবে ঋণাত্মক আধানে আহিত। অর্থাৎ ধরো তুমি 1 নম্বরের সঙ্গে যদি 5 নম্বর আইটেমকে ঘষো, তাহলে অবশ্যই 1 নম্বর পজিটিভ হবে, 5 নম্বর নেগেটিভ হবে। এবং আরো ভালো করে বললে, একের সঙ্গে মানে যত তুমি এই একের সঙ্গে 2-কে ঘষলে 1 যতটা পজিটিভ হবে, 2 যতটা নেগেটিভ হবে, তার চেয়েও একের সঙ্গে যদি 8 নম্বরকে ঘষো, তাহলে 1 অনেক বেশি পজিটিভ হবে। তার মানে আমি যত নিচের দিকে যাচ্ছি, ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটিটা তত বাড়ছে, অর্থাৎ সোজা কথায়, কারণ তলার দিকে যত যাব তত আর কি ইলেকট্রন ছাড়তে চাইবে না তারা, এবং তাদের সঙ্গে যখন একদম প্রথম দিকে 1 নম্বর কিংবা 2 নম্বরের ঘর্ষণ হবে, তাহলে আরো ভালোভাবে 1 নম্বর 2 নম্বরগুলো পজিটিভলি চার্জ হয়ে যাবে, আর শেষের দিকের গুলো নেগেটিভলি চার্জ হয়ে যাবে। এবং অর্ডারটা বলতে পেরেছি আশা করি, অর্থাৎ যদি ওটাকে পরপর 1 2 3 4 করে সিকোয়েন্সিং করি, 1-এর সঙ্গে 2 ঘষলে 1 সবসময় পজিটিভ, 2 সবসময় নেগেটিভ, 2 এর সঙ্গে 3 ঘষলে 2 পজিটিভ 3 নেগেটিভ, 3 এর সঙ্গে 4 ঘষলে 3 পজিটিভ 4 নেগেটিভ, অর্থাৎ পরেরটা সবসময় নেগেটিভ হবে, আগেরটা সবসময় পজিটিভ হবে। এবার আবির, তোমার প্রশ্ন বলো। হ্যাঁ তো স্যার, কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভটা আমরা বুঝবো কি করে? ওই তো বলে দিলাম, এতক্ষণ কি শুনলে তাহলে? এতক্ষণ তো সেই কথাটাই না, বললাম, ওই যে লিস্টটা আছে আমাদের বইতে, সামান্য কটা বিষয়ের লিস্ট আছে, তা সেই সামান্য কটা বিষয় তোমাকে সব বিষয়ে কোনটা কি পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে সেটা বুঝতে গেলে তোমাকে পৃথিবীতে যত রকমের পদার্থ আছে সবার জন্য লিস্ট বানাতে হবে, সেটা মনে রাখাও সম্ভব নয়। আমরা সামান্য 7-8টা বস্তু বা 7-8 রকমের পদার্থের জন্যই আমরা ভাবনা চিন্তা করি, আমরা আমাদের গণ্ডিটাকে ছোট করে ফেলি। তা সেই গণ্ডির মধ্যে আমরা ওই যে অর্ডারে নামগুলো লেখা আছে সেই অর্ডারেই উপর থেকে 1 2 3 4 করে 8 অব্দি যেতে পারি, তো তাতে তো অসুবিধা নেই। এবার 1-এর সঙ্গে 2-কে যদি ঘষি, তাহলে 1 হবে পজিটিভ, 2 হবে নেগেটিভ, এটাই তো বলছি বারবার। 2 এর সঙ্গে 3 ঘষলে 2 হবে পজিটিভ, 3 হবে নেগেটিভ। তুমি কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করছে ওই কার সঙ্গে কাকে ঘষছো। একটা যে পজিটিভ হবে বলছি, একটা নেগেটিভও হতে পারে, হয়তো এমন কোনো পদার্থ আছে যেটা ওই লিস্টে নাম নেই, যার সঙ্গে ওই 1-কে ঘষলে একটা নেগেটিভ হয়ে যাবে, সেটা ওই লিস্টে হয়তো নাম নেই, কথার কথা বলছি। আমরা ওই লিস্টের মধ্যে শুধু বিবেচনাটা করছি, বুঝতে পারা গেল আবির? হ্যাঁ স্যার।
বেশ। আচ্ছা, আমরা আজকে এরপরে ক্যালকুলেশন পার্টে কিছু ঢুকছি না। ক্যালকুলেশন পার্ট আবার নেক্সট ক্লাসে হবে। তোমরা যদি ওই সংজ্ঞা টঙ্গা কিছু চাও, সেটা আমি ওই এটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো, লিঙ্কও দিয়ে দেবো, দেখে নিও আরেকবার, তাহলে লিখে নিতে সুবিধা হবে। মিস এসে গেছেন, তোমরা লিভ করে গিয়ে আরেকবার দরকার হলে জয়েন করো।